আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ। পৃথিবীর যত আয়োজন সব ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য। এই পৃথিবীতে মানুষ আসবে, ভালো থাকবে, আবার পৃথিবী থেকে বিদায় নেবে পরকালে ভালো থাকার জন্য। কিন্তু এর মূল বিষয় যে আসলে ভালো থাকতে পারি না কেন? আমরা জানি যে কেন ভালো থাকি না, কেন আমরা বারবার ফেল করি, কেন জীবনে সফল হতে পারি না। এটা দুইটা মাত্র কারণ। আমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করি তখন মনে একটা বলি, আবার মুখে আরেকটা বলি। মুখে যেটা চাই কিন্তু মনে সেটা চাই না, যার কারণে দোয়া কখনো কবুল হয় না। আজকে আমি যে ক্লাসটা তোমাদের দিতেছি সেটা আছে উইল পাওয়ার। কি পাওয়ার? উইল পাওয়ার, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি পৃথিবীতে এমন একটা শক্তি যা আমরা প্রত্যেকেই জানি। সারা পৃথিবীতে যে পরাশক্তি দুইজন আছে, অনেকগুলো পরাশক্তি আছে, পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তি দুইজন। একজন আছে কি আমেরিকা, যে সারা পৃথিবীটাকে কতবার 28 বার ধ্বংস করতে পারে, সেরকম পরমাণু অস্ত্র তারা তৈরি করে রাখছে। আবার সারা পৃথিবীটাকে 35 বার ধ্বংস করতে পারবে এরকম পরমাণু অস্ত্র তৈরি করছে কে? রাশিয়া। এদের চলতেছে স্নায়ুযুদ্ধ। এদের তারপরে এরা বলতেছে যে পরমাণু নিষিদ্ধ করছে, যে পরমাণু অস্ত্র তৈরি করা যাবে না। তোমরা হয়তো অনেকে জানো না যে পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু অস্ত্র যে আমেরিকা এবং রাশিয়ার সমস্ত শক্তিকে একত্রিত করা হয়। এরপরে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, জার্মান, ফ্রান্স, সমস্ত শক্তিগুলোকে, যে পৃথিবীর সমস্ত শক্তিগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে এর চেয়েও মানুষের মনের শক্তি, যে ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, সেটা হচ্ছে 1710 গুণ বেশি। কত গুণ? 1710 গুণ। এই ইচ্ছা শক্তির কারণে মানুষ চাঁদের দেশে রকেট পাঠায়, মানুষ চাঁদের দেশ ভ্রমণ করে আসে, চাঁদের দেশে মানুষ ফ্ল্যাট কিনতেছে, চাঁদের দেশে চাষাবাদ করতেছে। কারণ কি? এই কল্পনা বা ইচ্ছা শক্তির কারণে। আমরা গল্প দিয়ে শুরু করব। সেটা হচ্ছে যে আমরা জানি যে মানুষের নেগেটিভ এবং পজিটিভ, মানে হাই এবং নার পাওয়ারটা কি। দেখো যে ঘটনাটা ঘটলো, যে পৃথিবীর সবচেয়ে বড় গেম সেটা হচ্ছে অলিম্পিক গেমস। আমরা কিন্তু প্রত্যেকেই জানি এই অলিম্পিক গেমসে যে খেলাটা হয় সেটা কিন্তু পৃথিবীর সবারকে পারফরমেন্সটা ওখানে সারা পৃথিবীর মধ্যে একদম শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। তোমরা শুনলেও অবাক হবে, একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল, সে তার বাবা মায়ের 22তম সন্তান। কয়তম? 22তম সন্তান। তাহলে একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম করা যাবে। একটা বাবা মায়ের যদি 22তম সন্তান হয়, সে কত আদরের মানুষ হয় এবং সে কত প্রোটিন পেয়েছে তোমরা জানো, পুষ্টিগুণ পেয়েছে। সে পোলিও রোগে আক্রান্ত হয়েছে, তার পা দুটো বাঁকা হয়ে গেছে, লোহার বেড়ি লাগে, তাকে হাঁটার জন্য চেষ্টা করা হচ্ছিল। এমতো সমস্যায়, এমতো অবস্থায় তার মা মেয়েটাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারকে বলছে, ও ডাক্তার বল না, আমি কবে হাঁটতে পারবো? ডাক্তার, তোমার জন্য হাঁটার জন্য হয় নাই। তোমরা হলে কি করতে? ধমকে কান্নায় শেষ করে ফেলতে। সে মেয়েটা কি বলছিল? ইয়েস ডাক্তার, আমার জন্ম হাঁটার জন্য হয় না, আমার জন্ম আছে দৌড়ার জন্য। কিসের জন্য? দৌড়ার জন্য। ডাক্তার তো অবাক হয়ে গেছিল। সেদিন বাসায় এসে তার মাকে বলছে যে মা, আমি শুধু দৌড়াবো না, সারা পৃথিবীতে যে সবচেয়ে বড় গেমসটা হয় অলিম্পিক গেমস, সেই অলিম্পিক গেমসে আমি পৃথিবীর মধ্যে সেরা দৌড় প্রতিযোগিতায় সেরা হতে চাই। এই যে তার চাওয়াটা ছিল, চাওয়াটা যদি সঠিক হয়, পাওয়াটা হবে 100% নিশ্চিত। তার যে ইচ্ছা, এই মেয়েটা পরবর্তীতে 1962 সালে দৌড় প্রতিযোগিতা অলিম্পিক গেমসে প্রথম হয়, যার নাম ছিল উইলমান। সারা পৃথিবী রেকর্ড করে দিল। এরপর আরেকটা কথা বলি, যে বোস্টন ইউনিভার্সিটিতে একদল বিজ্ঞানী গবেষণা করতেছে। আদালত তাদের 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসিতে যদি মৃত্যুদণ্ড। সেই বিজ্ঞানীরা যা বললো আদালতে যে স্যার, আপনি তো মৃত্যুদণ্ড দিবেনই। তারা আবেদন করলো যে আমরা অন্যভাবে একটা মৃত্যুদণ্ড দিব, সাপের ছোবলে। সাপের ছোবলে আমরা মৃত্যুদণ্ড দিব, কিন্তু আপনার অনুমতি চাই, যেহেতু মৃত্যুদণ্ড দিবেনই, যেখানে একটা পরীক্ষামূলক প্রমাণ চলা হবে। ঠিক আছে, ওয়েলকাম। আদালত সেখানে কি অনুমতি দিল। দেওয়ার পরে পরবর্তীতে এই কয়েদিটাকে যা বললো, তোমাদের জন্য সুখবর। কি খবর? সুখবর যে তোমাদের মৃত্যুদণ্ড ফাঁসিতে নয়, সাপের ছোবলে হবে বা সাপ কাটে হবে।
তো যারা মৃত্যুদণ্ড পাবে তারা তো মরতেই হবে, সুখবর কোনো হলো? তাদের সামনে দুটো বড় গোখরা সাপ নিয়ে যাওয়া হলো এবং দুইজন কাকে চেয়ারের উপর বসানো হলো, তাদের হাত পা বেঁধে দেওয়া হলো এবং তার সামনে সাপ দুটোকে দেখানো হলো, বড় সাপ, বিষ দল সাপ দুলতেছে। এরপর তার চোখ বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর লাঠির মাথায় এরকম করে দুইটা আলপিন দেওয়া হয়েছিল। আলপিন দেওয়ার পর সাপ ওইদিকে আসে, সাপকে ঢাকায় রাখা হয়েছে এবং এভাবে পুষ্পে দেওয়া হয়েছে। তখন তারা বুঝতে পারলো যে তাকে সাপ সবল মারছে। 30 মিনিট পর লোক দুটো মারা গেল। কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট পর লোক দুটো মারা গেল। আরো আশ্চর্যের বিষয়, সেখান থেকে যে লাশ দুটাকে যখন পোস্টমর্টম করা হলো, এই পোস্টমর্টম করার পরে দেখলো তাদের ব্রেনতে সাপের বিষ পাওয়া গেল। আমার প্রশ্ন এখানে, তার সাপের বিষ কোথা থেকে আসলো? তাদের সাপ সবল মারছে? এই যে তার মাইন্ড সেটআপে ডুবে গেছে। পৃথিবীর প্রতিষেধক এই মাথা থেকে আসে। সাপ সবল মারলে সাপের বিষ পাওয়া গেল। যে পা ভাঙা মেয়ে দুটি, যে পা বাঁকা হয়ে গেল উইলমান, সেই মেয়েটা কি করছে? যে অলিম্পিক গেমসে জিতে গেল। যে পোলিও রোগে আক্রান্ত, কোন শক্তিতে? আমার প্রশ্ন, সত্যি কটা? দুইটা, একটা নেগেটিভ একটা পজিটিভ। তারা চোখে দেখছে। এরপরে আমরা জানি ভ্রমর, ছোট্ট একটা পোকা না, এই ভ্রমরের যে পাখার ওয়েট আর তার যে শরীরের ওয়েট, পদার্থবিজ্ঞানীরা দেখছে যে ভ্রমর যদি জানতো যে তার পাখা এত ভারী, কোনোদিনও সে আকাশে উঠতে পারত না। কি পারত না? আকাশে উঠতে পারত না। কিন্তু সে জানে না তার শরীরে যে তার ডানার ওয়েটটা বেশি, যে পরিমাণ পদার্থবিজ্ঞানের প্রমাণ করে দেখছে, কিন্তু সে জানে না, সে কারণে সে আকাশে উঠতেছে। এখানে কোন শক্তির কারণে সে উড়ে? পাখি আমরা জানি প্রত্যেকে পাখি ডালে বসে, কিন্তু ডাল তো ভেঙে পড়তে পারে। পাখির বিশ্বাস কিসের উপর? ডালের উপর না, তার পাখনার উপর, তার ডানার উপর। কারণ ডালের উপর বিশ্বাস থাকলে তো ডাল ভেঙে পড়ে যেত। কিন্তু কি পাখি কখনো ভেঙে পড়ে গেছে? পারে না। কারণ কি? এরপরে আরেকটা গল্প বলি। নাম আছে মনিকা মাঝারি, বাসা আছে কি ভারতে। মেয়েটার 18 বছর বয়সে রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করে। তার বাবা মা বলতেছে তাকে বিয়ে দিবে। সে বলছে আমাকে বিয়ে দিয়ে যদি তোমরা খুশি হও তাহলে ওকে, ওয়েলকাম। তার বিয়ে দেওয়ার পর তার সংসার কখনো সুখের হয়নি। 2 বছর পর তার স্বামী স্ত্রী একসঙ্গে তারা প্রাইভেট কারে যাচ্ছে। হঠাৎ তার স্বামী গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে গেছে। গাড়ি খাদে পড়ে গেছে, তার স্বামী টের পেয়ে কোনো মতো ছিটকে পড়ে গেছে। যাওয়ার পর সে তো বেঁচে গেছে, কিন্তু এই যে মেয়েটা, এ তো প্যাসেঞ্জার, এ তো বুঝতে পারেনি। এমন ভাবে পড়ে গেছে তার হাড় হাড়ি ভেঙে সব শেষ। তার মেরুদণ্ড, তার পাজরের হাড়, তার হাতের কবজি সব কিছু ভেঙে গেছে। তারপরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করছে। উদ্ধার করার পর তখন হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে বলে যে তোমার মেরুদণ্ড ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তোমার বুকের পাঁজরগুলো ভেঙে গুঁড়ো হয়ে গেছে, তুমি কখনো মা হতে পারবে না, তোমার সব হাড়ের অবস্থা ভালো নয়। তো এক মাংসের টুকরার মতো, দলার মতো তার অবস্থা। তিনি তখন কষ্ট করে বলছিলেন যে আমার বেঁচে থেকে লাভ নেই, আমি কেনই বা বেঁচে আছি। 2.5 মাস তিনি হাসপাতালে শুয়ে আছেন। ডাক্তার একবার এসে বলল যে তোমার স্বপ্ন ছিল বিয়ের আগে একজন চিত্রশিল্পী হওয়ার জন্য, কিন্তু তুমি তার কোনদিন ছবি আঁকতে পারবে না। সবচেয়ে আরো যে ভয়ঙ্কর কথা বলছিল যে তুমি কোনদিন মা হতে পারবে না। তার জন্য কি কষ্ট। শেষে সেই মেয়েটা সুস্থ হয় 2.5 মাস পর। সে বলছিল যে আমাকে একটা স্কার্ট আর রং পেন্সিল এনে দাও। সে প্রথম তার নিজের মৃত্যু ছবি আর্ট করছিল। সবাই এসে তাকে বলছিল কত চমৎকার সুন্দর করে ছবি আর্ট করতে পারছে। সে বলছে যে এই ছবি আর্টের পিছনে যে আমার কি যন্ত্রণা, একাকিত্ব। 2.5 মাস ধরে পড়ে আছি হাসপাতালের বেডে। পরবর্তী সেই মেয়েটি আবার ছবি আর্ট করছে এবং বিবিসির খোঁজ সাময়িকে পৃথিবীর 100 জন নারীর তালিকায় তাকে 30তম অবস্থান রাখা হয়েছে। সে আছে মোটিভেশনাল স্পিকার, অথচ সে হুইল চেয়ারে বসে আছে। একটা কথা বলছে যে তুমি যদি তোমাকে হুইল চেয়ারে আবদ্ধ, আমি যদি আমাকে হুইল চেয়ারে আবদ্ধ করতাম তাহলে সারা জীবন এখানে থাকতাম, তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
আমার প্রশ্ন, এখানে যে গল্পগুলো বলছি যে ভ্রমর কোন শক্তিতে যে পাখনা মোটা হওয়ার পর সে আকাশে উঠতে পারে, উইল বা কোন শক্তিতে সে অলিম্পিক্সে প্রথম হয়েছে যে হাঁটতে পারে না, সে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল, মুনিবা মাজারে কোন শক্তিতে সে বেঁচে গেছিল, সে আবার সে চিত্রশিল্পী হয়েছিল। ঘটনা কখনো ঘটে না, ঘটনা ঘটাতে হয়। ঢোল এমনি এমনি বাজায় না, ঢোল বাজাতে হয়। পরীক্ষার রেজাল্ট এমনি এমনি তৈরি হয় না, রেজাল্ট তৈরি করতে হয়। জীবনে একটা পাগলামি দরকার। কি দরকার? পাগলামি দরকার। পাগলামি না হলে জীবনে সফল হয় না। তুমি যদি আজকে তোমার ব্রেনকে কমন করো যে আমি গোল্ডেন এ প্লাস পাবো, ব্রেন বলবে ইয়েস স্যার। যদি বলে আমার দ্বারা সম্ভব নয়, তাহলে কখনো সম্ভব নয়। কারণ কি? দোয়া করার সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করি। আর মনে মনে বলতেছে আমার তো বই পড়া হয়নি, তা আমি কেমনে ভালো করবো? আগামীকাল তোমাদের পরীক্ষা, তোমাদের কি করতে হবে? তোমার ব্রেনকে আজকে কমন, গত 2 বছর তুমি বই পড়েছো, আমি কিছু বুঝি না, কালকে আমি 100 মার্ক অ্যানসার চাই। আজকে আমাকে ঘুমাতে দেবে কিনা সেটা তোমার দেখার বিষয়। আমি কিছু জানি না, গত 2 বছর আমি বই পড়ছি, আমি কালকে থেকে প্রত্যেকটা পরীক্ষায় 100 মার্ক অ্যানসার করতে চাই। তুমি যদি বলো আমি গোল্ডেন এ প্লাস পাবো, আমার দ্বারা সম্ভব, আমি বলছি আল্লাহ তাআলা তোমাকে ফেরেশতাকে প্রবেশ করে হলো তোমার শেষ সফলতা সাকসেস করবে, যদি তোমার মন থেকে চাওয়াটা 100% হয়। তোমার বই ফেরেশতা হলো সামনে হবে দেখবে, যেখানে পাতাটা দেখে আসো তখন মনে হবে বই তোমার সামনে হবে তাকে দেওয়া আছে। তুমি চাওয়াটা যদি সঠিক হয়। কেমন পাগলামি দরকার? পাগল কি এমনি হয়? একটা ছেলে একটা মেয়েকে যখন নিয়ে পালিয়ে যায়, চারটিখানি ব্যাপার, 18 বছর ধরে তার বাবা মা তাকে মানুষ করছে, সে সব ভুলে যায় ওই ছেলেটার কারণে। তুমি যদি কাউকে পছন্দ করে থাকো, সেও মোবাইলে তোমাকে কল দিতেছে, তুমি ওকে কল দিতে, একটা টাইমে কল ধাক্কা লাগতেছে, ব্যস্ত, কল দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? আবার যখন কিছু পর 3বার এই ঘটনা, তুমিও দিতেছো ও দিতেছে, এটা আছে আত্মার সাথে আত্মার একটা কানেকশন। কেন? যে একই টাইমে একবার যখন বলে 1 সেকেন্ড অনলি পিরিয়ড আছে, তখন বলে এতক্ষণ ধরে মোবাইল ব্যস্ত করে আমি তোমাকে কল দিতেছি, এটা আছে আত্মার সাথে আত্মার কানেকশন। কেন? তুমি যদি তোমার চাওয়াটা সঠিক করো, তুমি স্বপ্নে তাকে দেখতে পাবে। এটা এমনি হয়। যে বিষয়ে তুমি বড় হতে চাও, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত বারবার যেন সেই ধ্যান রাখো। তোমার বড় হতে তোমার ধ্যান থাকতে হবে। আজকে কি রকম পাগলামি, তুমি ঈদের দিন বসে বই পড়বে, এটা সম্ভব যদি তুমি মন থেকে চাও। তোমার ব্রেন, তোমার আত্মা যদি তোমাকে চায় যে আমার এটা পাইতেই হবে, সত্যি করে বলছি তোমার ঘুম চোখ থেকে কোথা থেকে তুমি নিজেও কল্পনা করতে পারবে না। সক্রেটিসকে একজন জিজ্ঞাসা করছিল, স্যার আমি এত চাই কিন্তু পাই না, এত চাই কিন্তু পাই না, এত চাই কিন্তু পাই না। তখন বলছে আগামীকাল সকালবেলা আমার সাথে দেখা পাবে। তখন ঠিকই তাকে পরের দিন সকালবেলা আসছে, তার সাথে গল্প করতে করতে একদিন সে নদীর ধারে চলে গেল। যারা নদীর পানিতে নামতেছে, স্যার চলো, তুমি যে চাও পাও না, তার আজকে পানিতে দেওয়া হবে। এরপর তাকে নদীতে এক বছর ডুব দাও, যেমনি ডুবতেছে তেমনি দুহাত দিয়ে ঠাসি দিচ্ছে। ও উঠতে চায়, এ ঠাসি ধরে, এ উঠতে চায়, ও ঠাসি ধরে, আর উঠতে চায়, আর ঠাসি ধরে। একবার জীবনে সর্বোচ্চ চেষ্টা করে উঠছে, আপনি মানুষ না, আমি তো মরে যেতাম। তখন বলছে কেন? তুমি কতবার চেয়েছিল? অনেকবার। সর্বশেষ কিরকম চেয়েছিল? অর্থাৎ জীবনের সর্বশক্তি প্রয়োগ করে আমি লাভ দিয়ে উঠছিল, তুমি মরে যেতাম। যেদিন লাইফের এবং জীবনে চাবে, সেদিন তুমি সফল হবে। সফলতা এমনি এমনি আসে না, প্রত্যেকটা সফলতার পিছনে একটা করে কি থাকে? গল্প থাকে। এই সফলতার গল্পটা নিজে নিজে তৈরি করো। কেন? আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে পড়ছিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সে যখন প্রাইমারি চাকরি পায়, সে প্রাইমারি চাকরি যোগদান করতেছে না। তার বাবা বলছিল যে বাইরেতে এসে কিন্তু পুরুষারে আমার বাড়িতে যদি বাইরে যায়, শিক্ষা দিয়ে বাড়ি তৈরি। যে চাকরিটা 10 লাখ 15 লাখ টাকা মানুষ ঘুরতে প্রাইমারি চাকরি দিতেছে, আমার মেয়ে সে চাকরি করবে না। সে তার বাবা রাগ করে বলছিল যে বাবার পাশাতে ধুমা বাইর হয়, আর মেয়ে বলে কি দিন শীত 10। আমার কষ্টের টাকা, পানের দোকান করে কষ্টের টাকা দিয়ে আমি লেখাপড়া করছি, প্রাইমারি চাকরি মানুষ পায় না, সে পাচ্ছে। সেদিন তার বাবাকে বলেছিল, বাবা আমি বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হতে চাই। শেষে মেয়েটা যেদিন ম্যাজিস্ট্রেট হলো, বাংলাদেশের চ্যানেলে তাকে দেখানো হচ্ছে
সেদিন সে কান্না করতে করতে বলছিল, নিজের বাবা ভাই কি করছিল, অপমান করেছিল। নো পেইন নো গেইন, ব্যথা ছাড়া কেউ কিন্তু উপরে উঠতে পারে না। আজকে তোমার সফলতাটা এমনি এমনি আসবে না। আজকে আমি মাস্ট বি, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি আজকে তোমার ব্রেনকে কমেন্ট করো, তোমার কি উইলমাস মতো তোমার মুখের পা কি অন্যকে আক্রান্ত বাঁকা হয়ে গেছে, থাকতে পারতেছ না। আরেকটা গল্প বলি, নামাজি কেরাতি আকাশ, হাঙ্গেরি ন্যাশনাল শুটার। তার ইচ্ছা ছিল 1938 সালে সে পৃথিবীর সেরা শুটার হবে। সে নিজেকে সেভাবে তৈরি করছে, হাঙ্গেরির সমস্ত লোককে পরাজিত করে সে অলিম্পিক গেমসে প্রতিষ্ঠাতার জন্য, মানে পুরস্কারের জন্য, অংশগ্রহণের জন্য সে নিজেকে তৈরি করছে। করার পর ঠিক যখন শুরু হবে তার ঠিক 2 বছর আগে তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। এক গ্রেনেড এভাবে ফিগার কারণে তার ডান হাতটা গ্রেনেড বিস্ফোরণে উড়ে যায়। এখন ওই লোকটাকে কি করতে হবে, যে হয় তাকে সারা জীবন তার স্বপ্ন নষ্ট হয়ে গেছে, বৃথা হয়ে গেছে, এই কারণে তাকে কি করতে হবে, পরাজিত মানুষে থাকতে হবে, নয় তার একটা আছে বাম হাত, এটা দিয়ে আবার চেষ্টা করতে হবে। 1 মাস তিনি হাসপাতালে চিকিৎসা অবস্থান ছিলেন। তারপর আবার তিনি বাম হাত দিয়ে আবার 6 মাস ধরে শুটিং চর্চা করছেন। চর্চা করার আবার যখন দেশের সব সেরা সেরা শুটারদের সাথে প্রতিযোগিতা যায়, তখন দেশের সব সেরা শুটাররা বলছিল যে এই হচ্ছে একজন রিয়েল খেলোয়াড়, এই এক হাত দিয়ে আমাদের সঙ্গে যদি কি করতে আসছে, প্রতিযোগিতা আসছে, এ আমাকে উদ্দীপনা দেওয়ার জন্য আসছে। কেরাতি আকাশ বলছিল, আমি তোমাদের উদ্দীপনা দেওয়ার জন্য আসিনি, আমি কি করতে আসছি, আমি তোমাদের এখন প্রতিযোগী, তোমরা নিজ নিজ তৈরি হও। সেবারও সে হাঙ্গেরির সমস্ত লোককে কি করছিল, পরাজিত করে সে আবার 38 সালে অলিম্পিক গেমসের জন্য প্রিপারেশন নিয়ে রাখছিল। সে সময় 1940 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক গেমস সেবার বন্ধ ছিল, স্থগিত ছিল। আবার সে 4 বছর প্র্যাকটিস করেছিল 1944 সালের জন্য। 1944 সালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেটাও স্থগিত ছিল। এরপরে চলে আসে 1948 সাল, তখন এই তরুণ শুটারের বয়স হয়ে যায় কত, 38 বছর। 22, 25, 28 বছরের ছেলেদের সাথে টিকে থাকা কঠিন। তাও তার আবার ডান হাত নয়, কোন হাত, বাম হাত। বাম হাতে মানুষ ডান হাতে যে কাজ করতে পারে তার অর্ধেকও করতে পারে না, কিন্তু তার মনোবল ছিল। 1948 সালে অলিম্পিক গেমসে সেই শুটে তিনি সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়ে এক হাতের শুটারটায় কি হয়ে গেল, স্বর্ণ মেডেল পেয়ে গেল, পৃথিবীর শ্রেষ্ঠ শুটার। এরপর আবার চলে আসলো 1952 সাল, তখন তার বয়স হচ্ছে 42 বছর। এই বাম হাতের শুটারটা আবার প্রতিযোগী সারা পৃথিবীকে পরাস্ত করে তিনি আবার হয়ে গেলেন কি, সেখানে গোল্ড মেডেল জিতে নিলেন। তখনকার অলিম্পিক্সের ইতিহাসে পরপর 2টা গোল্ড মেডেল কেউ পায়নি। সেই কেরাতি আকাশ কি করলো, সারা পৃথিবী রেকর্ড করে দিল। তা সে কিসের কারণে হয়েছে বলতো, তার মনোবল, তার ইচ্ছা শক্তির কারণে। সে যদি তার মনোবল, ইচ্ছা শক্তির কারণে বা সারা পৃথিবীকে পরাস্ত করতে পারে, তোমাকে সারা বাংলাদেশ পরাস্ত করা বলা হয়নি। তোমার বই থেকে মাত্র কয়টা বই, 12টা বই থেকে তার আইসিটি বইটা 50 মার্কের থেকে তোমাকে 40 পেতে হবে। প্রত্যেকটা বইয়ে 100 জায়গায় 80 হতে হবে। তোমার সারা পৃথিবী পরাস্ত করতে বলা হয়েছে, তোমার সব ফ্রেন্ডগুলোকে পরাস্ত করতে হচ্ছে, সবাই ফেল করবে, তুমি একা ক্লাস পাবে। তো তুমি কেন বলতে পারো না, আমি বুঝি না যে কেউ এ প্লাস পাবে। তুমি 750 দিন ধরে বইটা পড়তেছো, কতদিন, 750 দিন, 2 বছর ধরে বইটা পড়লে, বইটা পড়ার পর তুমি যদি এই মুহূর্তে বলতে আমি ক্লাস পাবো, এই কথা যদি বলতে না পারো, তো তোমার ভিতর কি তৈরি হয়েছে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, নির্বাচিত একটা ছেলে টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা 11টা 12টা সাবজেক্টে ফেল করছে, তার বাবা মা গিয়ে কান্না করছে, তাকে টিচাররা ফর্ম ফিল আপ করাবে না। শেষে বলছে যে যদি ফেল করে এই রিস্ক আমাদের। তার বাবা মা টিচারদের পায়ে হাতে ধরে সেই ছেলেটাকে কি করেছে, ফর্ম ফিল আপ করা হয়েছে। সেদিন দেখে নাই তার বাবা মা কান্না, ছেলেটা, তার বাবা মা টিচার পিছে পিছে ঘুরে বেড়াইছে, সেটা দেখে নাই। এই যে কষ্ট, এই আঘাত, মাত্র বাকি ছিল 90 দিন। দিনাজপুর শিক্ষা বোর্ডের সেই ছেলেটি পরবর্তীতে গোল্ডেন এ প্লাস নিয়ে বাইরে হয়েছে। এর নাম ইচ্ছা শক্তি। তা আমি বলতে, তোমাদের ইচ্ছা যদি থেকে থাকে,
তোমাদের প্রত্যেককে এখানে যারা যারা আসো আমার বিশ্বাস সবাই গোল্ডেন এ প্লাস এর বাইরে আসা সম্ভব ইনশাআল্লাহ। আজকে কারা কারা এ প্লাস পাবে, যারা দাঁড়ে ঘুরতে পারবে এটার কারণে সে এ প্লাস পাবে। আমি দেখতে চাই কারা কারা গোল্ডেন এ প্লাস পেতেছো। স্যার আমি গোল্ডেন পাবো, দাঁড়াও আমি এ প্লাস পাবো। নিজের ইচ্ছা কেন আমাকে বলতে আসছে এ প্লাস পাবে না, তাই বলার পর তোমরা দাঁড়াবে। তুমি যখন চাবে বসো, তুমি যখন বলবে যে আমি এ প্লাস পাবো তখন তোমার ব্রেইন তোমাকে কমেন্ট করবে। তুমি না সেখানে বলে আসতে আমি এ প্লাস পাবো, তুমি এখন শুনে ঘুমাচ্ছ কেন, তুমি এখন আড্ডা দিতেছো কেন, তুমি এখন মোবাইল টিপতেছো কেন, তুমি এখন অন্যের সাথে কথা বলতেছো কেন, কি করতে হবে, বই পড়তে হবে, কোন বই পড়তে, কি করলে এ প্লাস হবে তোমার ব্রেইন তখন তোমাকে কমেন্ট করবে। তোমরা যেটা অবাক, আজকে যদি তোমাকে বলা হয় আগামীকাল ভোর 5টায় তোমাদের এখান থেকে দুর্যোগান এক্সপ্রেস, এখান থেকে আমরা কক্সবাজারে যাব, খোদার কসম করে বলছি রাত 12টা থেকে তুমি প্রিপারেশন শুরু, রাতে ঘুমাবে না। কেন? ঘুম গেলেও 5 মিনিট পর আবার টের পাবে। কারণ কি? তোমার আত্মাটা চলে গেছে ওই জায়গায়, তুমি আছো এই জায়গায়। মাস্ট বি সফলতা হয় এরকম। তুমি যদি বিশ্বাস করো না আমি ক্লাস পেয়ে গেছি, বোর্ডের সেরা রেজাল্ট আমি করছি, তোমার ব্রেন প্রতি মুহূর্তে তোমার পরামর্শ দেওয়া শুরু করবে। মানুষ কেন জীবনে সফল হয় না? এর মূল কারণ মানুষ মুখে একটা চায়, তার অন্তর আরেকটা বলে। দোয়া কেন কবুল হয় না? মানুষ মুখে দোয়া করে একটা, সে অন্তরে বলে আরেকটা। কেন? তোমাকে চাইতে হবে, ওয়ান্ট, চাওয়া। এরপর হচ্ছে কি? তোমাকে চাইতে হবে, ওয়ান্ট মানে চাওয়া, বিলিভ বিশ্বাস করা, তারপর রিসিভ তোমাকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে ইতিহাস এমনি তৈরি হয় না। যে জীবনে জানতো না বিসিএস কি 2.70 রেজাল্ট পেয়ে সে বিসিএস এর প্রথম হয়। কি কারণে? ইচ্ছা শক্তির কারণে। পৃথিবীর সমস্ত শক্তিকে পরাজিত করতে পারে। এখন এই মুহূর্তে মনে করো যে তোমার পা কাটা গেছে বা পায়ে কাটা পড়া, তুমি হাঁটতে পারতেছো না, এখন পিছনে তোমার একদম বড় একটা সাপ তাড়া করা শুরু করেছে, সেই মুহূর্তে কি করবে? তখন এই শক্তিটা আসে কোথা থেকে? আমি বুঝি না, তখন শক্তি আসে। তুমি এখন উঠতে পারতেছো না, কিন্তু এখন দেশে যুদ্ধ লেগে গেছে, সেনাবাহিনী ঢুকে তোমাকে মারার জন্য, তখন তোমার স্পিড বাড়াতে গাড়ি জীবন বাঁচার জন্য। 90 বছরের এক বৃদ্ধা 1971 সালে, যেটা যশোরের রোড দিয়ে গেছে, সে যে 1 কিলোমিটার হাঁটার মতো তার শক্তি নাই, জীবন পা দিয়ে দাঁড়ে হাঁটতে পারে না, দু হাত দু পা দিয়ে হাঁটছে, সে 90 কিলোমিটার পথ অতিক্রম করে ভারতে যা পৌঁছেছে। এর শক্তিটা কোথা থেকে আসছে? ইচ্ছা শক্তি। আমি যে কথা বলতে চাই যে তোমার ভিতর যে শক্তি আছে, তুমি যদি নিজেকে চিনতে পারো, সমস্ত পৃথিবীর যত শক্তি আছে সে শক্তি এক। আর মানুষ তোমার মনের ভিতরে যে শক্তি, সে শক্তি আছে 70 সহ 10 গুণ বেশি। তুমি যদি ইচ্ছা করো যে আমি সারা পৃথিবীকে বাইরে নিচে নিয়ে আসবো, মাস্ট বি এটা সম্ভব। কারণ পৃথিবীর যত সৃষ্টি সব কিছু ডিমু আকারে মানুষকে তৈরি করা হচ্ছে। অন্যদিন এই ক্লাসে বলতে যে পৃথিবীর নদী, সাগর, ইঞ্জিন, বিল্ডিং যা কিছু সব কিছু ডিমই মানুষ। কেন মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা জীব? পৃথিবীর যা কিছু তৈরি হয়েছে সব মানুষের জন্য। তোমার দোষ তুমি নিতে পারছো। এই মানুষ সারা পৃথিবী শাসন করতে চায়, এই মানুষ মানুষের বাড়িতে কাজ করে যাচ্ছে, পার্থক্যতার মাইন্ডসেট। তুমি রাজা হবে না গোলাম হবে, তুমি চাকর হবে না মালিক হবে, ডিপেন্ড করবে তোমার উপর। তা আমি চাই তোমাদের প্রথম পরীক্ষা আগামী কাল থেকে তোমার ব্রেনকে আজকেই কমেন্ট করবে। কি করে করবে সেটা আমি জানি না, যে আমি 2 বছর বই পড়ছি, আগামী কাল থেকে 100 মার্ক প্রত্যেকটা পরীক্ষায় অ্যানসার করতে চাই। আমার বিশ্বাস আমি এই ক্লাস থেকে এখান থেকে বাইরে হব। যারা এখানে আছেন, যারা আজকে বিশ্বাস করছেন যে আমি এই ক্লাস পাবো, আমি এবারও বলছি, খোদার কসম করে বলছি, তার ভিতর শক্তি যদি না থাকে, আল্লাহ তাআলা অলৌকিক শক্তি প্রবেশ করে হলো তাকে পৌঁছাবে। এই ক্লাসে ওখানে বিশাল, আমি তো জিজ্ঞাসা করেছিলাম কে এই ক্লাস পাবে, সেদিন সাদিক দাঁড়িয়ে বলছিল যে গোটা 2 বছর ভরমানি করছে, 3 মাস আগে বলছে স্যার আমি এই ক্লাস দেবো, তো টার্গেট আছে গোল্ডেন এ প্লাস নিয়ে যাওয়ার জন্য। বিশ্বাস করো সেই ছেলেটা ঠিকই একটা সাবজেক্ট করতে বাকি সব সাবজেক্টে প্লাস নিয়ে গেল।
যে বিশাল ছাড়কার ভয়ের কারণে বাড়ি ছেড়ে পালাইছে পড়ালেখা বাদ দিয়ে, সে বিশাল একজন বলছে স্যার এরকম ক্লাস দিয়েছিল মোটিভেশন, চল স্যার আমি এ প্লাস হবো। কি করে হয় হোক সে ঠিক এ প্লাস নিয়ে গেছে। যার মন দুর্বল থাকবে, তার মন থেকে যুদ্ধে হেরে যাওয়া মানুষ আবার জিততে পারে, কিন্তু মন থেকে হেরে যাওয়া মানুষ কখনো জিততে পারে না। আমি বিশ্বাস করি, আই বিলিভ দ্যাট তোমাদের পক্ষে সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নেই। 4টা জিনিস বাদে পৃথিবীতে মানুষ যা চাবে তাই পাবে। এক, জন্ম, মৃত্যু, বিয়ে, রিজেক্ট। এই 4টা আল্লাহ তাআলা তার নিজের হাতে রাখছেন, বাকি সব মানুষের হাতে দিয়ে দিয়েছেন। যে যেটাই বলবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ দেবে, খালি দেখবে যে তার চাওয়াটা সঠিক আছে কিনা। এই তার চাওয়াটার উপর ডিপেন্ড করবে তার পাওয়াটা। এই কারণে বলি, চাওয়াটা যদি সঠিক হয়, পাওয়াটা 100% কোনো না কোনো উসুলায় তুমি পেয়ে যাবে, কিন্তু তোমাকে চাইতে হবে সেটা মন থেকে। মানুষের শক্তি সে অনেক লম্বা, সে অনেক মোটা, এটা শক্তির উপর কাজ করে। তার দেখতে অনেক সুন্দর, তার অনেক টাকা, এগুলো কোনো কাজ আসে না। যে মানুষটা মন থেকে যত বড়, যে মানুষের স্বপ্ন বড়, সে পৃথিবীতে তত বড় মানুষের তৈরি হয়। যাও, অনেকগুলো উদাহরণ দেওয়া হয়ে গেছে। পাখির মতো তোমাদের গাছের ডালে না, নিজের ডানার উপর ভরসা করে আগাতে হবে, আর বিশ্বাস করতে হবে আমি এই ক্লাস পাবো। কোথা থেকে পাবো আমি নিজেও জানি না, কিন্তু আমাকে পেতেই হবে। এটা আছে মূল শক্তি। আজকে ব্রেনকে কমেন্ট করবে যে আমি গত 2 বছর বই পড়ছি, আমি জানি না, কাল কি করে তুমি বাইর করবে সেটা তোমার ব্যাপার। আমি 100% করবো, আমি এ প্লাস নিয়ে যাবো। এটা এই কথাটা বলা সম্ভব, তোমার প্রত্যেকটা মানুষের সাথে আচরণটা আলাদা হবে। আচরণ তোমার এমনিতেই চেঞ্জ হবে। ওই যে ব্রেনকে কমেন্ট করছো, পিকনিকে যাওয়ার আগের দিন রাতে তোমার কি রকম ঘুম হয়েছিল, কত ভোরে তুমি উঠছিলে, সময়ের আগে 2 ঘন্টা আগে কেন রেডি হতে পারছিলে। এটা ব্রেনকে কমেন্ট করা। আত্মবিশ্বাস জাতির প্রতিষ্ঠাতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বলছেন, যে জাতির আত্মবিশ্বাস কি, আত্মবিশ্বাস যে জাতির নেই সে আছে মরা নদীর মতো, যে নদীর পানি স্রোত বা কোনো কাজ উপযোগী হয় না, দুর্গন্ধ ধরবে। আর যার আত্মবিশ্বাস আছে সে পৃথিবীকে জয় করবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে। ধন্যবাদ সবাইকে।